স্কুল আছে, মাস্টার নাই। মানে তার হাই স্কুলে একটা মাস্টারে কি হবে বলুন? আমাদের গ্রাম মানে শিক্ষার দিকে অনেক পিছিয়ে আছে, মানে প্রায় 50-100 বছর। যদি আপনি গ্রামকে এগিয়ে নিতে চাই, সব করতে যেটা প্রথম দরকার শিক্ষা, সেটাই আমাদের নাই। মানে আপনাদের এই দ্বীপের ভবিষ্যৎ টিকে আছে ওই পাড়ের উপরে, মানে হাট বাজার সমস্ত কিছু ওই পাশে, সব উপরে। কোথায় নিয়ে যাবেন বিক্রি করতে? ও ধুবুলিয়ার হাটে যাবেন এখন? পৌঁছাবেন কখন? ও কালকে, তাই আজকে চলে যাচ্ছেন ওই পারে? কি করবো, বন্যাতে থাকা ছাগল। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি সীমান্তের শেষ যে আইল্যান্ড, যার নাম হচ্ছে নির্মলচর, যেটা সীমান্তের একটা খুবই বড় আইল্যান্ড। তো সেই নির্মলচর জলমগ্ন হওয়ার পর, পদ্মার জল সম্পূর্ণভাবে পরিপূর্ণ হওয়ার পরে কি অবস্থা হয় সেই নির্মলচরের, কেমন থাকে সেই এখানকারের গ্রামের জীবন জীবিকা, সমস্ত বিস্তারিত রয়েছে আজ আমার এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। তো আমাদের রাস্তা শুরু হলো, আগের যে ঘাটটায় নামায় সেই ঘাটটা এখন নামাচ্ছে না, তাই সামনের এই ঘাট দিয়ে যাব। আর এই রাস্তাটাও কিছুদিন আগে জলমগ্ন ছিল। দেখেন কি সুন্দর একটা দোকান, আর ওদিকে দেখেন মহিষ চড়াচ্ছে। তো এই হচ্ছে রাস্তা, এটা হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা। তো অ্যাকচুয়ালি আপনাদের সবার প্রশ্ন থাকবে যে আমি কিভাবে এখানে পৌঁছালাম। তো আমি সবার প্রথম ভগবানগোলা রেলওয়ে স্টেশনে নামলাম। আপনারা যদি কখনও আসতে চান বা এক্সপ্লোর করার জন্য, তাহলে শিয়ালদা থেকে লালগোলাগামী যে কোনো এক্সপ্রেস বা লোকাল ট্রেনে উঠে যাবেন, ওখান থেকে ভগবানগোলা আসবেন। ভগবানগোলা থেকে টোটো নিয়ে বলবেন শিবনগর বা আখেরিগঞ্জ। আখেরিগঞ্জ অর্থাৎ শেষ গ্রাম। এর ওই পাশে পদ্মা রয়েছে এবং পদ্মার ওপাশেই রয়েছে একটা আইল্যান্ড, তার ওই পাশে রয়েছে বাংলাদেশ। তো এই পদ্মাটা আরও বেশি জলমগ্ন হয়েছে, নদীটা আরও বেশি চওড়া হয়ে গেছে, যেহেতু একেবারে বন্যার বা প্লাবনের যে সিচুয়েশান, সেই সিচুয়েশান। আর এখানে যাওয়ার পথে দেখুন কি সুন্দর এই এলাকা, মাটির পথ, মাটির রাস্তা। দেখুন এখানে বয়স্ক মানুষেরা তারা ছাগল চড়াতে এসেছিলেন। আর ওখানে চলুন ঘাটটায় নিয়ে যাই, আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত এই জায়গা থেকেই পার হচ্ছে। আর ওই পাশেরটার গ্রামের নাম হচ্ছে, ওটা অ্যাকচুয়ালি আমি একটু বলি যে ওইটার নাম হচ্ছে সবথেকে বড় আইল্যান্ড, ওটা হচ্ছে নির্মল আইল্যান্ড বা নির্মল চর বলা হয়। ওর মধ্যে প্রায় 23টা বড় বড় গ্রাম রয়েছে। তো তারই এক গ্রামে আমরা যাচ্ছি আজ। কোথায় গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, নির্মল চরে। ওখান থেকে আসছেন? বাড়ি কি ওখানে নাকি আপনার? না, ও এখানে। ওখানে কি করতে গেছিলেন? ও তো বিচন টিচন আনতে, কলাই। এগুলো আনতে, কলাই আনতে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওই চর তো জলমগ্ন পুরো মনে হয়। হ্যাঁ, জল হয়ে গেছে গোটা নদীর কিনারা, ওগুলো কিনারার ওপাশে না? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, যান। দেখুন কলাই নিয়ে আসতে গেছিলেন ইনি। অ্যাকচুয়ালি এই কলাইটা বছরে একবারই চাষ হয়। ওর ওই পাশে যে একটা আইল্যান্ড রয়েছে, একেবারে সীমান্তের গা ঘেঁষা যে আইল্যান্ডটায়, মানে কিছুটা অংশে, মানে এই চরের যে মানুষেরা তারা 3 মাস ওখানে থেকে কলাইটা চাষ করে। সেটা বছরে একবার সীমান্ত রক্ষী অর্থাৎ বিএসএফ জওয়ানরা সঙ্গে করে নিয়ে যায় ওনাদেরকে ওখানে 3 মাসের জন্য। ওখানে তাদের সংসার, ঘর, সমস্ত কিছু হয় 3 মাসের জন্য। তারপর 3 মাস পরে তারা আবার কলাই মেরে টেরে নিয়ে এই পাশে চলে আসে নির্মলচরে, যেখান থেকে ভগবানগোলা, বহরমপুর, লালগোলা এইসব জায়গায় তাদের এই কলাইটা সাপ্লাই করে। 23টা যে গ্রাম ওই পাশের আইল্যান্ডের, সেই গ্রামের দূর দূরান্ত থেকে এসে তারা, এটা হচ্ছে তাদের মেন কেন্দ্রবিন্দু। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে এসে তারা তাদের হাট, বাজার, ঘাট সমস্ত কিছু এবং মাসের মাল, ওষুধপত্র, যাবতীয় জিনিসপত্র কিনে নিয়ে তারপর এই পদ্মা নদী পার হয়ে তারপরে ওই পাশে চরে চলে যায়। তাদের জীবনের একটা সময় কেটে যায় এই পাশের গ্রামে এসে। দেখুন কি সুন্দর একটা টোং করা, একটু উঁচু জায়গায়, ওখানে কিছু বসার জায়গা। আর ওই যে যাচ্ছে মানুষজন, অনেক নৌকা রয়েছে এখানে। আর আপনারা দেখে বুঝতে পারছেন, যেহেতু সীমান্তবর্তী এলাকা, এখানে এই যে প্লাগ লাগানো রয়েছে, ভারতীয় প্লাগ। তো আমরা চলে আসলাম। দেখুন এখানে বিভিন্ন রকমের নৌকায় প্রচুর মাল বিচুলি বোঝাই হচ্ছে। দেখুন তারা ওই চর থেকে কেউ নিয়ে আসছে, কেউ এখান থেকে নিয়ে যাচ্ছে। তো আমরা এই নৌকাটায় যাব। অ্যাকচুয়ালি 2খানা নৌকা আছে। আচ্ছা, এটা নির্মলচর যাবে তো? এটা কোথাও কি দাঁড়াবে নাকি ডাইরেক্ট ওখানে নিয়ে যাবে? দাঁড়াবে। তো এখান থেকে দেখা যাচ্ছে সামনে এটা একটা ছোট্ট খাড়ি মতো, আর ওই সামনে গিয়ে পদ্মা নদীর আর একটা অংশ আমি দেখাচ্ছি, এবং ওখানে আর একটা নদীরও উৎসমুখ রয়েছে, সেটা হচ্ছে ভৈরব নদ। চলুন দেখাচ্ছি, আগে নৌকাটা ছাড়ুক। এখন এই কাকু ফল টল নিয়ে যাচ্ছেন, চড়ে যাচ্ছেন নাকি বিক্রি করার জন্য এই জায়গা থেকে। দেখুন কী কী ফল আছে, এইভাবে এনাদেরকে যেতে হয়। তাহলে এটা হচ্ছে ব্যবসা করতে হয় এইভাবে। দেখুন কাকু কী কী নিয়ে এসছে, আপেল, লেবু। এই লেবু টেবুগুলো কত করে নেন আপনি? 100 টাকা কিলো। 100 টাকা কিলো। আর ওই মাইকটাতে কি বলেন না রেকর্ড করা আছে?
দেখি একটু চালান। লাগো আপেল আপেল আছে, মৌসুমী লেবু আছে, চারটা আপেল। এটা কি আপনারই কলা নাকি? আপনারই কলা? আপেল হবে, মৌসুমী লেবু হবে। আপেল মৌসুমী লেবু, দেখুন কি সুন্দর প্রচার করা। কাকুর চিল্লাতে হবে না, ওতেই রেকর্ড করা লাগো রয়েছে। আপেল। দেখো 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 দেখুন আমি দেখাচ্ছি চারিদিকে কতটা জলমগ্ন। এখানে একটা ঘাট দেখুন, এটা জলের তলায়। আর আমি আরও একটা জিনিস দেখাচ্ছি, এই যে সোজা দেখা যাচ্ছে একটা খাড়ি চলে গেল ওই দিকটায়, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে নদীটা এখান থেকে বয়ে চলে গেল ওদিকে, ওই নদীটার নাম হচ্ছে ভৈরব নদ। যেই নদীটার উৎসমুখ এই পদ্মার যে খাড়িটা, সেই জায়গা থেকে পদ্মার শাখা আর কি। তো এই নৌকায় করে যাচ্ছি, নৌকাটা দেখেছেন আজ পদ্মা বেশ উত্তালও রয়েছে, সামনে বেশ ঢেউও আছে। তো এখান থেকে আমাদের ওই পাশের ঘাটটায় নামতে হবে। আর এই পাশের গ্রামটা দেখুন, যত দূর দেখা যাচ্ছে পুরো জলমগ্ন। আমি দেখাচ্ছি দেখুন, পুরো জলে বোঝায় তাদের কত ফসল নষ্ট হয়েছে, কত কিছু নষ্ট হয়েছে। দেখুন পুরো গ্রামটার অবস্থা, কি অবস্থা। তো এই একটা নৌকা ওই দ্বীপ থেকে আসছে, দেখুন কত মানুষ বোঝাই করে নিয়ে। দেখুন একটা ঘাট তৈরি করা হচ্ছে নৌকা বহরের জন্য। আর এটা হচ্ছে ভৈরব নদের উৎসমুখের সামনে পুরো ঘাটটা তৈরি হচ্ছে। অবশেষে দেখুন আমরা এসে পৌঁছে গেলাম সীমান্তের শেষ দ্বীপ এবং শেষ একটা বৃহত্তম দ্বীপ নির্মলচর। তো এই যে হচ্ছে সেই দ্বীপটা, এখান থেকে হেঁটে যেতে হবে। তবে গিয়ে আমি দেখাতে পারবো যে দ্বীপটার ভেতরটায় কতটা জলমগ্ন আর কি অবস্থা রয়েছে আজ এই দ্বীপের ভেতরটায়। তো চলুন, তো সে পৌঁছে গেলাম। ঠিক আছে দা, চললাম, না অসুবিধা নেই। তো চলুন এবার আমি দেখিয়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দ্বীপটা। এবং প্রচুর মানুষ এখানে নামলো। আর এখানকার মানুষ তারা অন্য মানে এই দ্বীপের মধ্যে 23টা যেহেতু গ্রাম বললাম আমি, তাই অন্যান্য জায়গায় তারা চলে যাবেন। যেমন এই দাদু এখান থেকে হেঁটে আপনাদের কত দূর যেতে হবে এখনো? না আপনি কোথায় যাবেন, কত দূর? ও কাছে বাড়ি, ওই পাশে গেছিলেন নাকি? ও আচ্ছা আচ্ছা। দেখুন ওই পাশে তারা যান, এই সমস্ত মানে সীমান্তবর্তীর এই শেষ দ্বীপের মানুষরা হাটে ধান এই সমস্ত ভাঙাতে যেতে হয়েছিল। আর এর ভিতরে কোনো টোটো মোটর সার্ভিস কিচ্ছু নেই, পুরো হেঁটে যেতে হবে। আর এই ধরনের বয়স্ক মানুষ এখনও এই দ্বীপে কতটা স্ট্রং দেখুন, একা এতখানি জিনিস মাথায় নিয়ে তারা চলছেন। তো চলুন দেখাচ্ছি আমি পুরো দ্বীপটা। তো এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি প্রথমে যেদিক সময় জলমগ্ন হয় এই ঘাটটাই নামায়, তাই না? আগে নামাতো, এখন জল বেশির কারণে ওইখানে। এই তোমার হাত কি হয়েছে? ও জন্ম থেকে এরকম? আমি ভাবলাম কোনো অ্যাক্সিডেন্ট হলো কি না। এই যে হচ্ছে ঘাটটা, এখন দেখুন এত বেশি জল এখানে আর নামায় না। তো এখানেই পার্শ্ববর্তী কিছু বাড়ি এবং দোকান রয়েছে। এই যে হচ্ছে দোকান এবং এই জায়গাটার যে এনভায়রনমেন্টটা দেখে আপনারা বুঝতে পারছেন। তবে এই যে সামনের রাস্তাটা, সেই রাস্তাটার দিকে একবার তাকান। দেখুন এই রাস্তার পার দিয়ে অতিক্রম করে তাদের গ্রামের ভেতর ঢুকতে হয়। আর পুরো গ্রামটা এরকম মাটির রাস্তা। তো চলুন যাওয়া যাক, দেখাচ্ছি আপনাদের এই গ্রামটা। আর এগুলো হচ্ছে পার্শ্ববর্তী কিছু দোকান। যারা এই ঘাটে নেমে এই সমস্ত দোকান থেকে তারা কিছু সামগ্রী গ্রামের ভেতর যায়। দেখুন এই কাদার রাস্তা পার হয়ে তাদেরকে যেতে হয়। ইনি একজন দূরে খুব সম্ভবত যাচ্ছেন। কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ ওপারে? পুরো গ্রাম কি আপনাদের এরকম জল নাকি? সব রাস্তায় যেরকম কাদা আছে, জায়গায় জায়গায় ওই পার হয়ে আসছেন? হ্যাঁ। ডাক্তার দেখাতে যাচ্ছেন নাকি? না না। ও আচ্ছা আচ্ছা, কোনো বিশেষ দরকারে যাচ্ছে। দেখুন এখানকার বাড়িঘরগুলো বেশিরভাগ কিন্তু এরকম দেখতে পাচ্ছেন, এই যে টিন আর এই যে বাড়িগুলোর ঘরের যে কাঠামো ঠিক এরকম, প্রত্যেকটা বাড়ি এরকম। কারো বাড়ি আপনি কিন্তু পাকা দেখতে পারবেন না। আর দেখুন পাট জাগ দিয়েছেন তারা। আর আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটা তার কাটা রয়েছে। আর এই জায়গায় খুব সম্ভবত সীমান্তরক্ষীরা হয়তো থাকে, আমি জানি না সঠিক। এই যে হচ্ছে তার কাটা, ওই পাশে তার কিছু জমি রয়েছে। এই তার কাটা কিন্তু এরকমই দেওয়া। এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে হচ্ছে তার কাটা পুরো চলে গেছে দিক থেকে, দেখে বুঝতে পারছেন। সীমান্তের এই শেষ যে আইল্যান্ডটা, যে দ্বীপটা, সেই দ্বীপ জলমগ্ন হওয়ার কারণে প্রচুর মানুষ তাদের একটা আয়ের উৎস বেছে নিয়েছেন। কেউ পাট জাগ দিচ্ছেন, কেউ মাছ ধরছেন। কত মানুষ দেখুন এখানে, দেখে বুঝতে পারছেন কত মানুষ। তারা তাদের বিভিন্ন কাজে লিপ্ত। ছোট ছোট বাচ্চা কাচ্চারাও তারা পাটের ছাড়াচ্ছে। আর এখানে প্রচুর মানুষ মাছ ধরছেন। এই দেখুন কত মানুষ, দেখুন সবাই পাট ধুচ্ছে আর মাছ পেয়েছো? পাওনি?
দেখুন এই পুরো জলাশয়টা। আচ্ছা এটা কি আপনাদের মানে ক্ষেতের জমি তো, ফসলের তো, মানে পুরো জলে এই হয়েছে তাই তো? আর তার মানে তো ফসল প্রচুর নষ্ট হয়েছে না? কলাই টলাই সব শেষ। দেখুন এইভাবে তাদের এই কাজটা, এখন যেহেতু জল এসছে একেবারে। ও আচ্ছা আচ্ছা, এই যে 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 কলাই বোনা রয়েছে দেখুন দেখাচ্ছে কলাই কত নষ্ট হয়েছে। তার মানে এই সমস্ত জমি পুরো নষ্ট। এই যে হচ্ছে কলাই, এই দেখুন দেখে বুঝতে পারছেন কলাই বোনা রয়েছে এখানে সামনে, তারা দেখালো মানে এমনি এমন হয়েছে বুঝতে পারছি না। কত জায়গা জুড়ে কলাই তাদের ফসল নষ্ট হয়েছে। আর এখানে কত মানুষ দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, তারা শুধু এই কাজটাই করে যাচ্ছেন। দেখুন পুরো জলমগ্ন এলাকায় সবাই শুধু এই কাজ করছে, পাটের দড়িটাকে তারা শুকাচ্ছেন, জাগ দিচ্ছেন। এই জলটা এসেছে বলে এই সুবিধাটা হয়েছে, না হলে হয়তো কোনো পুকুর বা খন্দতে দিতে হতো। হ্যাঁ আপনাদের এই জায়গাটা পুরো কলাই ছিল না? পুরো পুরো ইয়েটা কলাইয়ের ছিল, সব ডুবে গেছে, মানে তো আপনাদের প্রচুর ক্ষতি হয়েছে। ও এই পর্যন্ত জল এসেছিল? ও বাবা, তাহলে তো সে কলাই তারপরে এখন আর পুরো মানে আর কেউ তুলতে পারেনি। ও আচ্ছা আচ্ছা, কি অবস্থা। আচ্ছা এখানে তো মাছও ধরছে দেখছি অনেক মানুষ। আচ্ছা আপনাদের এই যে মানে যে কোনো পরিস্থিতির জন্য তো সব ওই পাশেই যেতে হয় আপনাদের, নৌকা পার হয়ে। তাছাড়া তো হাসপাতাল টাসপাতাল সেরকম কিছুই নেই মনে হয়, সব ওপারে হাট টাট সব কিছু। আর যে সময় অতিরিক্ত এই যে জল উঠেছিল, এই যে যেরকম জলমগ্ন, তা সেই সময় আপনারা কি নৌকা কি চলছিল তখন? ও এই সাইডের দিকে? ও আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে এটা তো বিশাল বড় দ্বীপ, ভীষণ বড় দ্বীপ। আপনাদের তো তার মানে প্রচুর কষ্ট হয় নাকি এখানে থাকার জন্য? ও আচ্ছা, এমনি আপনারা কি কাজ বাজ করেন বেশিরভাগ? তার আপনারা না মানে এই যে ফসল টসলগুলো পরিচর্যাও করেন মনে হয়। আর এমনি বাড়ির লোক কি কাজ বাজ করে আপনাদের? মানে সবাই জমি জায়গার ওই চাষের কাজ বাজ করে। এই পুরোটা হচ্ছে পরের জমি এটা আপনার? মানে ভেঙে গেছে বাড়ি আপনাদের অনেকবার? মানে বছরে একটা খাজনা দিয়ে থাকতে হয়। ও আচ্ছা, মানে আপনাদের নিজস্ব কিচ্ছু নেই? এমনি ভোটার তো আপনারা? বাবা দেখুন কি অবস্থা এখানকার মানুষদের। এই যে পুরো বিস্তৃত যে জায়গা দেখতে পাচ্ছেন, এই বিশাল বড় আইল্যান্ড, এই আইল্যান্ডে প্রায় 23খানা গ্রাম রয়েছে। তা বেশিরভাগ গ্রামের নাকি মানে এরকম পরিস্থিতি হয়। এই গ্রামটার পুরো বুঝতে পারছেন, এই আইল্যান্ডটার পুরো মালিকানা নেই। হ্যাঁ ওই পাশে তো যাওয়ার জন্য এই জল নাকি নৌকা ওপাশ থেকে? ওই নৌকায় ওই পাশ থেকে যাচ্ছে তাই তো? কি অবস্থা দেখুন, এই গ্রামটা সবাই হেঁটে পার হতো, এখন জলমগ্ন হওয়ার ফলে দেখাচ্ছি জলটা কি পরিমাণে এসছে। এই দেখুন বাচ্চারা সাঁতার কাটছে, মাছ ধরছে। আর ওই যে নৌকা দেখতে পাচ্ছেন, ওই নৌকা দিয়ে তারা ওই পাশের গ্রামে যায়। মানে এতটা তাদের যোগাযোগ ব্যবস্থার এরকম সমস্যা হয়েছে। তো এই হচ্ছে সীমান্তবর্তী শেষ যে গ্রামের তার একটা ছোট নমুনা। ভালো আছেন আপনি? আচ্ছা এই জল তো মাত্র 3-4 মাস মতন মনে হয় থাকে? 3-4 মাস থাকে, 3-4 মাস থাকে প্রায়। হ্যাঁ জল শুকাতে, এই যে জল শুকাইতে 4 মাস থাকে। তারপরে তো এই পদ্মাটা পুরো মানে হেঁটে পার হতে হয়, দিয়া শুকিয়ে যায় তখন ওই হেঁটে পার হয়। আচ্ছা আপনারা এই যে 3-4 মাস এই যে চারি সাইডে জল, এই যে প্রচুর এই যে ফসল টসল নষ্ট হয়, তখন কি কাজ করেন? ওই ঘরের উপর থাকতে হয়, মাছান করে থাকতে হয়। তাছাড়া মাছান মানে ওই যদি ঘর থাকে ঘরটা টিনের উপরে? টিনের উপর বসে থাকি, ভিজি টিনের উপরে বসে ভেজেন? বসে থাকি। তাহলে মানে যতদিন ওই বৃষ্টি বাসটা হবে বা বেশি জল হয়ে যাবে তো টিনের উপর উঠে থাকতে হবে, গাছের উপর থাকতে হবে। কি করবো এখন ডুবে গেলে? আপনাদের এই গ্রামের মানুষরা গাছের উপর থাকে জলে? জলে এই গাছের উপর থাকে।
বলেন কি? ডুবে গেলে গাছের উপর থাকে। তাহলে বাচ্চা কাচ্চা ছোটখাটো বাচ্চা কাচ্চারা তো পড়ে যাবে। থাকতে হয়, পড়ে গেলে মরে গেল। এরকম হয়েছে ঘটনা কোনো? হ্যাঁ হয়ে আছে তো। আচ্ছা আমি আরো একটা শুনেছি আপনাদের এই গ্রামে যে সময় নাকি না পড়ে আছে এক ছেলে মরে আছে, হাসিয়ে দিয়ে মাছ বুলে কাটিয়ে দিয়েছিল শুদ্ধে। হ্যাঁ মাছ বুলে কাটিয়ে দিয়েছিল শুদ্ধে একজনকে, একটা বাচ্চা ছেলেকে। একটা বাচ্চা ছেলেকে মাছ মনে হচ্ছে যে মাছ লড়ছে, মানে বাঁচার জন্য সে নড়ছিল জলের মধ্যে। লড়ছিল মানে হরমোন করছে, মরে যাচ্ছে পানিতে দিয়ে মাছ বুলে দিয়েছে খুব এ মরে বাবা, গেছে। কি বাজে অবস্থা। এবার মাছের মানে হিসাব- বুঝতে পারেনি। না জানতে পারেনি। আচ্ছা আপনাদের এখানে আরো একটা জিনিস আমি শুনেছি, যে সময় প্রচুর পরিমাণে যে সময় খরার সময় আর কি, প্রচুর পরিমাণে বালুকাময় আপনাদের এই জায়গাটা, এত সাদা বালি পুরো, সেই সময় নাকি দিনের বেলায় প্রায় রান্নাও বন্ধ থাকে আপনাদের, এত বালি ওড়ে। উড়ে চলে আসে বালি দিয়ে ঘরে বোঝাই হয়ে যায়। রান্না বাইরে যেহেতু আপনারা করেন, রান্না নাকি করতেই পারেন না? না বাহির করতে পারা যায় না, ঘরের মধ্যে ছাড়া পারা যাবে না। এইভাবে আপনারা থাকতে থাকতে অভ্যস্ত, তাও এত হাসি খুশি আপনারা। না না হাসি নাই, আমার কষ্টই হয়। উনি হাসছে, দেখুন কতটা হাসছে, মানে অভ্যাস হয়ে গেছে কষ্ট করতে করতে এরকম। হ্যাঁ একদম ঠিক, আপনার তাই দেখছি। আচ্ছা আচ্ছা মনে করে এই যে আপনার কি, আচ্ছা এক মিনিট, একটা কথা আপনাকে বলছি, আপনার কি আগে এখানেই বিয়ে হয়েছিল? আগে কোথায় বাড়ি ছিল আপনার? না না কোথায় বাড়ি ছিল একটু বলেন। কোন জায়গায়? এই চরে তো নিশ্চয়ই না। তাহলে যে সময় প্রথম এই চরে বিয়ে হয়ে আসলেন আপনি, সেই সময় অনুভূতি কেমন ছিল? তো ভয়ঙ্কর একটা জায়গা, ভয়ঙ্কর ব্যাপার মনে হয় না, এদিকে এখানে চলে যায় অস্থির মতন। এখান থেকে চলে যাই মনে হয়। আর এখন কি মনে হয়? এখন মনে হয় কি ভাবেছি কি এখানে কপালে ছিল হয়ে গেছে, এই কষ্ট ভোগ করতেই হবে। মানে ওইভাবে এখন থাকছেন। দেখুন এই হচ্ছে জিনিস, এনার বাড়ি এখানে ছিলই না অ্যাকচুয়ালি, তিনি এই চরে যেহেতু বিবাহ হয়েছে। চরের মতনই বেড়াইতে হয়। একদম ঠিক, যে কোনো যত চর আছে, বিশেষ করে এটা হচ্ছে পদ্মার একটা চর, অসহায় চর। সেই পদ্মার চর বাদে এমনি আমার অন্যান্য যত আপনারা আইল্যান্ড বা চরগুলো দেখেছেন, প্রত্যেকটা চরের মানুষ কিন্তু প্রচুর অসহায়, অনেক সুযোগ সুবিধা, তাদের যাতায়াতের অবস্থা খারাপ হয়, বর্ষার দিনে আরও অবস্থা খারাপ হয়, এরকম কিন্তু হয়েই থাকে। এই হচ্ছে পদ্মার জলটা এখানে পর্যন্ত চলে এসছে। এখানে কিছু এই যে তারা মহিষ প্রতিপালন করেছে সেগুলো এখানে রয়েছে। মানে বেশি জল যে সময় ছিল, আপনাদের এই মহিষ কোথায় ছিল তখন? জলে ডুবেছিল? কি বলেন দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো। এটা কি আপনাদের বাড়ি? হ্যাঁ আমাদের বাড়ি। কোথায় গেছিলেন? এই মাঠে গেছিলাম কাজ করতে। আপনি কি কাজ বাজ করেন দাদা আপনারা এখানে? বাইরে কাজ করি। মানে এখানে তো আপনাদের কোনো কাজের সুযোগ নেই? নেই, এখানে কোনো কাজের সুযোগ নেই। এখানে আমরা বাইরে না খাইলে খাইতে পারি না। বাইরে না খাটলে মানে পরিবার পুরো অসহায়ভাবে থাকবে। অসহায় থাকে যখন। আপনি আপনাদের কি কোনো জমি জমা টমা কিছু আছে নাকি? না জমি জায়গা নেই। মানে এই যে এই বাড়িটা তো আপনাদের নাকি? আমাদের বাড়ি সব। ও আচ্ছা, বেশিরভাগ ওই যে ওখান থেকে আগে বললো যে মানে খাসের বা ইয়ের জায়গা বছরে একটা টাকা দিতে হয়, এরকম কি আপনাদেরও? হ্যাঁ টাকা দিতে হয়। মানে বছরে টাকা দিতে হয় খাজনা মতো একটা, তাই তো? ওই 3000-4000 টাকা। মানে ক বিঘার জন্য সেটা? এটা হয়তো 5 কাঠা 4 কাঠা যে বসবাস করে। ও আচ্ছা আচ্ছা, হয়তো বছরে 3000-4000 এরকম করে দিতে হয়, সাথে চাষের জমি টমি দিয়ে। হ্যাঁ এরকম করে দিতে হয় জমি এলাকায়। এই জমিগুলো আমাদের না, এই আচ্ছা জমিগুলো আচ্ছা। হচ্ছে টাউনের সেই শহরের জমি। ও এই যেহেতু আইল্যান্ড, ওর জন্য আপনারা যারা বসে আছেন এই আইল্যান্ডে, তাদের একটা টাকা দিতে হয়, মানে সমস্ত যে পরিবারগুলো আছে তাদের টাকা দিতে হয় বছর ও আচ্ছা, 4000-5000 করে। এইটা আপনাদের বাড়ি নাকি? এটা আমাদের বাড়ি। দেখুন আমি বাড়িটা দেখাচ্ছি, পুরো মাটির বাড়ি। কারো মানে বাড়ি এই জায়গাটা এমন একটা জিনিস যে কারো বাড়ি কিন্তু ভীষণ ভালো তেমন না। দেখুন অনেকটা সিমিলার সুন্দরবনের মতো লাগছে। সুন্দরবনের বেশিরভাগ বাড়িগুলো যেরকম মাটির সমস্ত কিছু এবং পাটকাঠির এই যে বেড়া টিন এইসব দেওয়া। আচ্ছা এই জায়গায় কি রান্না হয়? ওপেন স্পেস রান্নার জায়গা। দেখুন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই যে খোলা আকাশ, কি সুন্দর প্রকৃতির, তার ঠিক মাঝখানে এটা হচ্ছে রান্নার জায়গা। দেখুন কি সুন্দর উনান করা, ওখানে রান্নার জিনিসপত্র রাখা, আর এটা হচ্ছে ডোয়া মতো। দেখুন আমার ক্যামেরা যেদিকেই ঘোরাচ্ছি সেখানকার রাস্তাঘাট, বাড়িঘর এবং সেখানকার প্রকৃতি আপনারা দেখে বুঝতে পারছেন কি ধরন এইখানকার প্রকৃতির। প্রত্যেকটা বাড়িঘর এরকম, এমন একটা গ্রাম যেখানে প্রত্যেকটা বাড়ি হচ্ছে পাটকাঠি ও টিনের। মানে কি আনসিকিওরভাবে তারা থাকেন আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন চারিদিকে টিন এবং পাটকাঠি। ওই যে বাড়ি দেখা যাচ্ছে, এই যে বাড়ি দেখা যাচ্ছে, সবই পাটকাঠির বাড়ি, মানে কোনো একটা ভালো বাড়ি নেই। ভালো আছেন? একটা বাড়ির ভেতর থেকে আসলাম, আর এই যে স্কুলের রাস্তাটা দেখুন কি হাল,
মানে এরকম রয়েছে অবস্থা। আর এই যে হচ্ছে গ্রামটা, তার রাস্তার দৃশ্যটা একবার ভাবুন। আপনারা কি কখনো পারবেন এই রাস্তা ধরে চলাফেরা করতে যারা শহরে থাকেন? আচ্ছা, এটা কি গহমা নাকি? গহমা। আচ্ছা, এই আপনাদের কলাই টলাই তো এই যে পদ্মার ইয়েতে তো প্রচুর নষ্ট হয়েছে মনে হয়। ও আচ্ছা, তাহলে মানে এই যে সময় অতিরিক্ত জল টল হয়, কি কাজ বাজ করেন তখন আপনারা? জল হয়ে গেলে তো বসে থাকি আর চারা কাটিয়ে গরুকে বসে খাওয়া। কি অবস্থা দেখুন। এটা কি গরু টরুর জন্য নাকি? হ্যাঁ, গহমাটা কেটে ওনারা সাইজ করছেন, খাবার দেবেন গরুকে তাই। আচ্ছা, কি অবস্থা, এই রাস্তা দিয়ে আপনারা চলাফেরা করেন কি করে? তা আপনারা কিছু জানান না যে রাস্তাটা করে দেওয়া হোক বা কিছু? বন্যা নিপীড়িত মানুষ এরকম যদি হয়, আর এই বাড়িঘরগুলোর অবস্থা দেখুন, আমি একটুখানি দেখাচ্ছি। যদি মানে এটা তোমাদের বাড়ি? এই যে এই বাড়িটা দেখুন, এই যে সামনে পদ্মার জল এখান থেকে যদি চলে আসে কোনো কারণে, এই যে দেখতে পাচ্ছেন সবাই পাট ধুচ্ছে, যদি চলে আসে এই ঘর এমনি হেলে রয়েছে একদিকে, পুরো চলে আসে, পুরো ভেঙে পড়বে। আচ্ছা, এইটা বাড়ির ওই পাশেরটা হচ্ছে ভেতর, তাই তো? এইটা বাহির, ওইটা ভেতর। তাহলে ভেতরে ঢোকেন কোথা দিয়ে? ওই যে এখান থেকে, এই যে সদর দেখুন, ভেতরে তারা কাজ বাজ করছেন। আর এই যে হচ্ছে রান্নাঘর। বাড়িঘরগুলোর অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন। ও আচ্ছা আচ্ছা। আর ওখানে কিছু পশু রাখা রয়েছে, বাড়িটা কেমন হেলে রয়েছে বুঝতে পারছেন তো। এই হচ্ছে এখানকারের অবস্থা দেখুন, কত কঠিন এখানকারের মানুষের জীবন। আচ্ছা, তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ? কোন স্কুল? মানে এখান থেকে পদ্মা পার হয়ে ওপারে যেতে হয়? ও আচ্ছা আচ্ছা, পদ্মা পার হয়ে যেতে হয়। তার মানে বর্ষাকাল টাল যদি হয়, যে সময় কাদা বা এইসব হয়, তার মানে তো ড্রেসপত্র খারাপও হয়। দুটো করে সেট নিতে হয়, আমি শুনেছি আগে। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা তোমার? ডাক্তার। তাহলে তো সায়েন্স নিয়ে খুব ভালো পড়াশোনা করতে হবে। পড়াশোনা করবে খুব ভালো। তোমাদের এখানে ডাক্তারেরই তো অভাব, কেননা এই যে যত বয়স্ক মানুষ আছে এখানে তো সেরকম স্বাস্থ্যকেন্দ্র নেই মনে হয় তোমাদের, তাই না? আপনাদের কোথায় যেতে হয় মানে ডাক্তারখানা দেখানোর জন্য? খড়িবোনার ওখানে। এখানে তো তাও হচ্ছে সেরকম এমনি ডাক্তারখানা, মানে হাসপাতাল টাসপাতাল? ওখানে হাসপাতাল ভালো পরিষেবা হয় ওখানে? মানে কিছু হলে আপনাদের বহরমপুর যেতে হয়, বহরমপুর বা কলকাতা? বাবা, এখান থেকে বহরমপুর লালবাগ যেতে গেলে তার মানে একটা দিন লেগে যায় তো পুরো? আচ্ছা, রাত 7টা-8টা হয়ে যায়? আচ্ছা, এই পদ্মা নদীটা যে সময় শুকনো থাকে, এই যে হেঁটে পার হয়ে ওপাশ থেকে গাড়ি ধরে তারপর ভগবানগোলা বা লালগোলা বা লালবাগ এদিকে যেতে তো প্রায় অনেক সময় লেগে যায়। কেননা আমরা এসছি অ্যাকচুয়ালি, এই কারণেই বলতে পারছি, এইগুলো আমার ভেতর থেকে বেরোচ্ছে যেহেতু আমরা এই পজিশনে এসছি। আর আমি অনেক আগে একবার ওই যে সময় শুকনো ছিল এই পদ্মা নদীর যে অংশটা, আবার শুকনো হবে 2-3 মাস পরেই, পৌষ মাঘ মাস নাগাদ শুকনো হয়ে যাবে, তখন আবার যদি কখনো আসি তা আপনাদেরকে দেখাবো। কিন্তু সেই অবস্থা এবং এই অবস্থার অনেক আকাশ পাতাল তফাৎ। সেই সময় তাও মানুষেরা একটুখানি স্বস্তি পায়, কিন্তু এখন এই জলমগ্ন এলাকায় দুয়ারে জল, এরকম একটা পরিস্থিতি। তো চলুন গ্রামটা আরও দেখাচ্ছি। দেখুন রাস্তাঘাট, এই গ্রামটা কেমন। তো আজ এই গ্রামের বুকে প্রচুর হাওয়া রয়েছে বলে একটু স্বস্তি পাচ্ছি, না হলে কিন্তু এই গ্রামটা ভীষণ গরম। এবং এই যে বালুকাময় এই যে চরটা, সেই চরের কিন্তু অবস্থা খুব খারাপ হয় যেই সময় প্রচুর পরিমাণে, যে সময় ধুলো হয়, সেই সময় কিন্তু সারাদিনে তারা রান্নাও করতে পারে না, এরকম একটা পরিস্থিতি। তো একেবারে সীমান্তের শেষ যে পদ্মার চর, সেই চরের মানুষদের জীবন জীবিকার একটা অংশ আমি তুলে ধরছি আপনাদের কাছে। দেখতে থাকুন। এই যে সামনে জল, আর তার পাশেই দেখুন বাড়ি। এই যে বাড়ি দেখলাম, এই যে বাড়ি, এটা কি আপনাদের বাড়ি নাকি? ও আচ্ছা, আমি দেখাচ্ছি দেখুন। আচ্ছা, আপনাদের এই বাড়ি, সব কটা বাড়ি, আমি একটা জিনিস বুঝে পাই না যে এই সব কটা বাড়ি এরকম পাট কাটি খড় দেওয়া কেন? আপনারা কি বাড়ি টাড়ি পাওয়ার অ্যাপ্লাই কিছু করেন না নাকি? বাড়ি কই দিছে আমরা দিছে না। আপনারা অ্যাপ্লাই করেন? কেমন অ্যাপ্লাই মানে আপনারা কি কখনো আবেদন করেন? বলেন। আবেদন করে তো দিছে না। ভোটার তো আপনারা। এই যে বাড়ি ঘর বেঁকে চুরে রয়েছে, এই যে জলে মনে হয় কিছুটা অংশ এই যে ক্ষয় হয়েছে না? জল উঠে গেছিল কি এখানে? এই পর্যন্ত। এখানে আপনাদের এমনি সাপ কোপ টোপ তো থাকে মনে হয়, খবিস টবিস? হ্যাঁ, খবিস মাঠে খবিস, মানে ফসল নষ্ট করে কি পরিমাণে। তা আপনারা এই যে কলের জলে ভালো জল ওঠে নাকি, না নোনতা জল? কোনটাই উঠে ভালো, কোনটাই নোনতা আয়রন। তা আপনাদের এমনি বাড়ির মানুষরা কি কাজ বাজ করেন তারা?
ও আচ্ছা, এমনি আপনাদের নিজস্ব কি জমি জমা আছে নাকি? কাকু ভালো আছেন? যাবে না, এইটাও খাজনা করে বাস করছি। আচ্ছা, আপনাদের এই গ্রামে আরেকটা জিনিস শুনছি, বেশিরভাগ মানুষ তারা বলছে যে খাজনা করে বাস করছি, মানে আপনাদের কি নিজস্ব জমি জমা নেই? সব ভাঙে গেছে, মানে পদ্মার গর্ভে ভেঙে বিলীন হয়ে গেছে, তারপর আপনারা এই যে একটা জাগনা দ্বীপ, এই দ্বীপে উঠে এসেছেন এবং বাস করছেন, যেটা লোকের, মানে ওর জন্য বছরে একটা চার্জ দিতে হয়, খাজনা দিতে হয়। তা আপনাদের তো বেশিরভাগ এখানকার যে ছেলে মেয়েরা আছে তারা তো সবই দেখি যে বাইরে যায়, কেউ পাইপ লাইনের কাজ করে, বিশেষ এইসব, মানে এখানে তো কাজের সুবিধা একেবারেই নেই মনে হয়। আর বাইরে না খাটে লেগে খেতে পারবে, মানে বাইরে না খাটলে আপনাদের খাওয়া দাওয়ার না, অসুবিধা। না। কি অবস্থা দেখুন, যেখানে সারা পৃথিবী এবং সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা তারা শিক্ষা সংস্কৃতির চারিদিক থেকে উন্নতির শিখরে পৌঁছাচ্ছে, আর সেখানে প্রত্যন্তর এই সীমান্তের শেষ গ্রাম, যেটার নাম হচ্ছে শেষ গ্রাম বা শেষ আইল্যান্ড, এটা একটা আইল্যান্ড, সব থেকে বড় একটা সীমান্তবর্তী আইল্যান্ড, যার নাম নির্মলচর, যার আন্ডারে রয়েছে 23 ভিলেজ। মানে এই যে চরটায় ঘুরছি এর মধ্যে 23টা ভিলেজ রয়েছে আলাদা আলাদা, যার অনেক অংশগুলো আমার ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। তো আজ তেমন জায়গায় এসছি, আর সেই জায়গার মানুষের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু, এই দেখুন ছোট ছোট বাচ্চাদেরও আমি দেখেছি কাজ করতে। এবং ইনি একটু আগে যেটা বললেন, ইনি বললেন যে সমস্ত মানুষেরা এনাদের এই আইল্যান্ড থেকে সবাইকে বাইরে যেতে হয় কাজে, তার কারণ বাইরে না গেলে তাদের খাওয়া জুটবে না, কারণ এই যে আইল্যান্ড তার যে পরিকাঠামো, যা মানে তাদের যে বেস, সেই অনুযায়ী এই আইল্যান্ডে কোনো কাজই নেই, একমাত্র চাষের কিছু জমি। এমনকি আর একটা জিনিস শোনা যায়, আমি আপনাদেরকে শোনাচ্ছি। আচ্ছা, এখানে আপনারা যে কলাইটা মারতে যান, ওই পাশে একেবারে সীমান্তের যারা বিএসএফরা মনে হয় আপনাদেরকে নিয়ে যায়, নিয়ে গিয়ে 3 মাসের জন্য যেতে হয়, মানে 3 মাসের জন্য আপনাদের একটা সংসার হয় ওখানে, তাই তো? মানুষ ধরেন আধার কার্ড জমা দিয়ে যায়, হ্যাঁ, আধার কার্ড দিয়ে আসে, আচ্ছা আচ্ছা, আবার আধার কার্ড দিয়ে যায় সকালে, আবার সন্ধ্যায় আসে। আচ্ছা, না আমি শুনেছি কিছু সময় যে 3 মাসের জন্য একবারে থাকতে হয়। পুলিশ যায়। ও আচ্ছা, পুলিশ যায়, এটা এখন প্রতিদিন গিয়ে দিয়ে আসে নিয়ে আসে এরকম করে? ওরকম পাখি বোটে যাচ্ছে, পাখি বোটে আসে। ও আচ্ছা আচ্ছা, পাখি বোট মানে ছোট বোট, ছোট বোটে গিয়ে কলাই মারার জন্য। না, কালাই মারলে এখন ওখানে ক্যাম্প আছে, একটা মিনি ক্যাম্প। আচ্ছা আচ্ছা, যখন কালাই বুনবে তখন থাকে পুলিশ। এখন তো মানে এখন বন্যা আছে, এখন তো পুরো ডুবে গেছে, আপনাদের ফসল টসল যা লাগানো ছিল শেষ, এখন বুনে এমনকি এই যে এইখানে যা ফসল টসল লাগানো হয়েছিল সেগুলোও তো মনে হয় শেষ, ডুবে গেছে। তাহলে কতটা একেবারে মানে আর্থিক যে ঘাটা গেছে। আচ্ছা, এই যে আমি শুনেছি গ্রামের বিষয়বস্তু নিয়ে একটু, যে কোনো যদি ফসল যদি ডুবে যায় বা জলের বা বন্যার পরিস্থিতির যদি নষ্ট হয়, তাহলে সরকারের কাছে আবেদন করলে একটা ন্যূনতম একটা টাকা পাওয়া যায়, সেটা কি আবেদন করেন আপনারা কখনো? তার জন্য তো আবেদন করতে হবে আপনাকে, সেটা অনলাইনে করতে হয়, মানে আপনারা সেই বিষয়ে জানতেনই না। দেখুন, এই একটা জিনিস বিভিন্ন গ্রামগঞ্জে আমি প্রচুর ঘুরেছি, এবং সেই জায়গায় একটা জিনিস আপনাদেরও জানার কথা, যে কোনো মৎস্যজীবী যদি মাছ চাষ করে, সেই মাছ যদি বন্যার কোনো কারণে ভেসে যায় বা কিছু যায়, যাকে বলে আমাদের যে কোনো জিনিসের একটা ইন্স্যুরেন্স হয় না, ঠিক সেরকম ফসলেরও একটা ইন্স্যুরেন্স হয়, যেটা গভর্নমেন্ট, মানে আমার গভর্নমেন্ট রয়েছে, সেই গভর্নমেন্ট একটা দিয়েছে। কিন্তু এই সমস্ত মানুষেরা, এই একেবারে প্রত্যন্তর দুর্গম এলাকার যে মানুষেরা একেবারে সীমান্তের শেষে, তারা সেই বিষয়ে জানেই না। আমি যখন এখন বললাম, আপনারা জানতেন কি এই বিষয়টা, যে ফসল ডুবে গিয়ে যদি নষ্ট হয় তাহলে একটা সরকার থেকে টাকা পাওয়া যায় তার জায়গা প্রতি। এবার সেটার আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে, আপনারা এই বিষয়টা জানাতে পারেন যে আপনাদের এরকম ফসল নষ্ট হলে টাকা পাওয়া যায়, কিন্তু যেটা প্রচুর বিঘা প্রতি একটা লামসাম একটা অ্যামাউন্ট সরকার আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেয়, এরকম প্রচুর গ্রামে আছে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো দেখুন, এই হচ্ছে মানুষেরা, তারা কত কিছু, মানে এমন এক প্রত্যন্তর জায়গা, কত কিছু জানার অভাব তাদের থেকে যায়। এবং শুধু এই না, যে এই ছোট পরবর্তী যে প্রজন্ম, তারা তাদের যে শিক্ষার যে ব্যবস্থাটা সেটাও কতটা খারাপ। আমি একটা শুনলাম একটা ছোট বাচ্চা মেয়ের কাছে, তার এখানে হাই স্কুল রয়েছে, হয়তো সেরকম আমি জানি না কতটা পড়াশোনা হয় বা কি হয়, কেননা সবাই তারা এখান থেকে পদ্মার পারে ওই পারে যেতে হয় খড়িবোনাতে, খড়িবোনা হাই স্কুল, এবং যারা কলেজ টলেজে যায় তারা বহরমপুর, লালবাগ, এই সব জায়গা। হাই স্কুল না, যারা কলেজের কথা বলছি। আচ্ছা, এখান থেকে কি আপনাদের এখান থেকে চাকরি বাকরির সংখ্যা বা আছে, যে যারা এখান থেকে মানে কোনো চাকরি কেউ করে না? দেখুন, এমন কোন জায়গায় এসে পৌঁছালাম, অন্যান্য অনেক সাঁওতালি গ্রাম, আদিবাসী গ্রাম, যেখানে আমি প্রচুর গেছি, যেখানে কিন্তু চাকরি বাকরি কিছু পেয়েছে তারা। আজ সাঁওতালি সম্প্রদায়েরও অনেক মানুষ আছেন যারা তাদের উন্নতির শিখরকে নিজেদেরকে উন্নীত করেছেন, কিন্তু এই যে গ্রামটা, এখানে চাকরি বাকরির সংখ্যা একেবারে মানে পাওয়াই যায় না এরকম। স্কুল একবারে লাগছে, কিছুই নাই স্কুলে, ছাত্র নেই, পড়ায় ভালো হয় না।
ওই দেখুন ওই দাদা একটা নতুন প্রজন্ম। দাদা 1 মিনিট একটু সময় নেব। আপনি কি ওখানে পাট ধুতে গেছিলেন নাকি? হ্যাঁ পারবো। আচ্ছা এখানে মাস্টার নেই মানে স্কুলে? মানে স্কুল আছে মাস্টার নাই, মানে তার একটা হাই স্কুলে একটা মাস্টারে কি হবে বলুন? আচ্ছা আপনার বয়স কত দাদা? আমার 22। 22। তা আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন? ক্লাস 8। এই স্কুলটা জুনিয়র হাই স্কুল আছে এই পর্যন্তই শেষ? মানে এরপরে মানে আপনাদের এই পরিস্থিতি আপনারা পড়াশোনার সামর্থ্য দেয়নি? হ্যাঁ আমরা অনেক পিছিয়ে আছে, আমাদের গ্রাম মানে শিক্ষার দিকেও অনেক পিছিয়ে আছে। মানে প্রায় 50-100 বছর। একটা যদি আপনি গ্রামকে এগিয়ে নিতে চাই সব করতে যেটা প্রথম দরকার শিক্ষা, সেটাই আমাদের নাই। দেখুন একটা এই চরের এই দাদা সব থেকে বড় কথা বললো যে চরে বিশেষ করে আমি একটা জিনিস বলি দাদা আপনাকে, মানে আমার একটা জিনিস ভীষণই ভালো লাগলো যে চরের সমস্ত মানে সবাই অসহায় মানুষ, নিপীড়িত মানুষ, কিন্তু চর বা দুস্থ এলাকায় গেলে সবাই বলে, কেউ বলে ঘর দিবেন, কেউ বলেন টাকা দিবেন, চাল দিবেন, ডাল দিবেন, এই সমস্ত কথা আগে আসে। কিন্তু এই প্রজন্মের এই দাদা নিজে যে পড়াশোনা করতে পারেনি তার একটা জলজান্ত উদাহরণ, এবং তার জন্য তার আক্ষেপও রয়েছে যে এই গ্রামটাকে উন্নয়নের শিখরে পৌঁছানোর জন্য সবার প্রথম দরকার প্রত্যেকটা বাচ্চা এবং পরবর্তী যে প্রজন্ম তাদের শিক্ষা। খুব ভালো লাগলো দাদা আপনার সাথে পরিচয় হয়, খুব ভালো থাকবেন দাদা। শিক্ষা গ্রহণ করতে পারিনি বেশি, তাই দাদার জীবনের অনেক কঠিনতা বেড়ে গেছে, কিন্তু খুব ভালো একটা মেসেজ দিলেন সমাজের বুকে। তো এই হচ্ছে এই পুরো যে গ্রামটা তার এনভায়রনমেন্টটা। আচ্ছা আপনারা তো মানে দূর দূরান্তে কাজে যান নাকি? এই এখন এই পাট ধুচ্ছেন বলে নাকি? হ্যাঁ পাট ধরছি। এই পাট ধোয়া যখন শেষ হয়ে যাবে তখন যেতে হবে কলকাতায় পাইপ লাইনের কাজ, কাজ, এইসব কাজ। দেখুন এই হচ্ছে তাদের জীবনধারার একটা কঠিন অংশ। আর বিশেষ করে বন্যার এরকম সিচুয়েশনে তো আরও সমস্যা হয়, কি অবস্থা দেখুন। ঠিক আছে দাদা আপনাদের গ্রামটা ঘুরে আসি, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন বাড়িটা কি অবস্থায়। আর এই জায়গাতে জল কাদা যে রয়েছে, কতটা কপাল ভালো, আজ আরও জল উঠেছিল কিন্তু কপাল ভালো বলে আমরা মানে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। দেখুন চারিদিকে পাটকাঠির গাদা বোঝাই করা রয়েছে এদিকে। আর এই যে হচ্ছে বাড়িটা, আমি বাড়িটার এক ঝলক দেখাচ্ছি আপনাদেরকে, বাড়িটার ভেতরের কাঠামো কেমন হয় দেখুন। এই যে হচ্ছে বাড়ি, দেখে বুঝতে পারছেন কেমন একটা বিধ্বস্ত মনে হচ্ছে এই বাড়িটাকে দেখে সবে ঝড় ঝঞ্ঝা এসে এই বাড়িটাকে চুরমার করে দিয়ে গেল। ঠিক এরকম, শুধু একমাত্র ঘরটাই পড়ে যায়নি, এরকম হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে চর, যেখানকারের কঠিনতা কিন্তু প্রতিটা পদক্ষেপে। তো চলুন এই গ্রামটা আরও ঘুরে দেখাচ্ছি। প্রচুর মানুষ, তাদের কতটা মানে বেদনা ভরা যে আর্তনাদ, সেই আর্তনাদটা আমাদের কাছে মানে তুলে ধরছেন। তো এই জায়গার অবস্থা দেখুন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো রাস্তা নেই। মানে এরকম ওই পাশে যে একটা রাস্তা ছিল সেই রাস্তাটা মানে এত পরিমাণে জলমগ্ন হয়েছে, আবার সেই রাস্তার সামনে এসে মানে পড়বো আর কি। কিন্তু রাস্তা হচ্ছে এরকম, এই গ্রামগঞ্জে এরকম রাস্তায় তারা ব্যবহার করেন। দেখেছেন কেমন রাস্তা, দেখুন কেমন জল। বাড়ির ভেতর থেকে আসলাম বলে রেহাই হলো, না হলে এই জলে পড়তে হতো। দাদা আপনাদের তো এই জলে ভীষণ অসুবিধা হয় মনে হয়। বাবা আপনারা এই যাতায়াত করেন, এই দেখেন কিভাবে যাতায়াত করছে ছাগল টাগল নিয়ে। কোথায় যাচ্ছেন এখন? নদীর ধার। কি ছাগলকে ঘাস খাওয়াতে? ও আচ্ছা আচ্ছা। তো দেখুন এই আর একটা বাড়ি দেখাচ্ছি, এখানে প্রত্যেকটা বাড়ির একই রকম অবস্থা, মানে কারো বাড়ি আমি খুব সম্ভবত সেরকম পাকা দেখিনি। আচ্ছা আপনারা অ্যাপ্লাই করেন না নাকি? মানে আপনারা আবেদন করেন না নাকি? আপনারা এমনি ভোটার টোটার তো সবাই? না না এই কারণের জন্যই বলছি যে তার কারণ মানে এই গ্রামটার এত এই যে পরিবার, তার মধ্যে সব যত বেশিরভাগে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সব এই পাটকাঠিয়ে, তার মানে ঝড় টড় হলে তো উড়েও যায় মনে হয়। আর দিনের বেলায় তো মনে হয় এই যে ধুলোর জন্য রান্নাও মনে হয় ঠিক মতো করতে পারেন না, এরকম হয় না? রান্না পোশাক আশাক কাপড় চোপড় কিছু থাকে না। তা আচ্ছা কেউ যদি নতুন নিতে চায় আপনাদের এই জায়গায়, কিনতে কি পারবে? এই জায়গাটা কিনেছে। মানে কত টাকায় কিনেছে? 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা কি বিঘা নাকি? বিঘা। ও আচ্ছা। দেখুন একটা ইনফরমেশান, এই যে দুর্গম চর এলাকায় কারোর যদি জীবনের প্রচুর কষ্ট দরকার হয়, কেউ যদি চান আপনারা, তাই তো মানে প্রচুর কষ্টতে আপনি থাকবেন, তাহলে এই জায়গা আপনি চুজ করতে পারেন। 3.5 লাখ টাকা বিঘা। কিন্তু এই জায়গার ফেসিলিটি কিছুই না, জল হলে আপনার আটকে থাকতে হবে। আর প্রচুর যে সময় মানে খরা হবে, যে সময় প্রচুর ধুলো হবে, সে সময় দুপুরবেলা রান্নাও করতে পারবেন না, এরকম হচ্ছে পরিস্থিতি। না হাট নেই, না বাজার আছে, স্কুল আছে, মাস্টার নেই, তারপর আবার স্বাস্থ্যকেন্দ্রও নেই। এখান থেকে আপনার যেখানে স্বাস্থ্যকেন্দ্র মেন, সেখানে যেতে গেলে আপনার প্রায় সময় লাগবে একটা বেলা বা একটা দিন, তাই না? তো এই জায়গায় যদি কারোর থাকার ইচ্ছা আসে অবশ্যই এসে নির্মলচরে যোগাযোগ করবেন। দেখুন এই জায়গার কঠিনতা কতটা। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না, তাই পাশ দিয়ে অন্যান্যের যে লোকের বাড়ি, তার বাড়ি দিয়ে আমার যেতে হচ্ছে। কিছু করার নেই, এই জায়গার মানুষ। আমি তো আজকে একদিনের জন্য এসেছি,
এই জায়গার মানুষ কিন্তু প্রতিদিন এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই তারা যান। মানে তাদের কতটা পথ দুর্গম, একেবারে মানে যে সময় খরা সেই সময়ও তো দুর্গম, আর বর্ষাকালে আরও দুর্গম। আচ্ছা, আপনারা কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, সে তো আমি দেখেই বুঝতে পারছি। আমি জাস্ট এমনি জিজ্ঞাসা করলাম যে আপনাদের কি পরিস্থিতি এই গ্রামটার, মানে কোনো দিকে রাস্তা পথ কোনো মেম্বার প্রধান মানে কেউ আসে না। আপনাদের কি তাহলে কি কাজ বাজ করে আপনাদের সংসার চলে? এই কালাই টালাই সব এখানেই ডুবে গেল। হ্যাঁ, এই যে যেই পরিমাণে বন্যার পরিস্থিতি হয়েছে সব কিছু তো ডুবে শেষ মনে হয়। কোনো মেম্বার প্রধান এমপি। আচ্ছা, এই যে আপনাদের এই যে বাড়িঘরগুলো এই যে এরকম, তার আগে এই যে দেখাই আপনাদের বাড়ি টাড়ি গেছেন, দেখুন এই যে বেঁকে চুরে রয়েছে প্রত্যেকটা বাড়ি, দেখুন কি অবস্থা। দেখুন এইটা হচ্ছে বাড়ির প্রবেশদ্বার, আর এই যে হচ্ছে বাড়িটা আমি দেখাচ্ছি। দেখুন এই যে হচ্ছে বাড়ি, প্রত্যেকটা বাড়ি হচ্ছে এরকম। এটা রান্নার জায়গা, গোয়াল ঘর এবং ডোয়া। এই জায়গায় যে জল কিছুটা হয়তো ছিল, তার ছাপ বোঝা যাচ্ছে। এই যে ডোয়া দেখুন খসে খসে গেছে, মানে জল ছিল কদিন। চেয়ার দিতে হবে না, একটু কথা বলি। বলছি মানে জলটা আপনাদের কতদিন আগে এখান থেকে গেছে? মানে 2-4 দিন আগে? আবার ধরেন হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আবার বাড়ি তা আপনাদের এমনি ছেলে টেলে আছে নাকি কেউ? ছেলে আছে, 3টে বেটা, একটা মেয়ে। তারা আপনাদের দেখে? দেখাশোনা সেরকম ভিন্ন হয়েছে, সব আলাদা আলাদা হয়ে গেছে। তারা এখানেই আছে নাকি? আমি এখানে ওই পাশাপাশি বাড়ি আছে। আপনি আর আপনার স্বামী এখানেই থাকেন তাই তো? আর আপনার ছেলেরা সবাই আলাদা? ও আচ্ছা আচ্ছা। তারা বিয়ে শাদী করেছে? হ্যাঁ, আপনাদের এখানে মানে কোনো তো কাজের সুযোগ সুবিধা কিছুই নেই? কিছুই নেই। আপনি আগে মানে এই চরেই কি ছিলেন না পরে এসেছেন? এই চরে আমরা আগাগোড়া আমাদের জন্মস্থান। এই চরেই জন্মস্থান। আচ্ছা, এই যে চরটা যে সৃষ্টি হয়েছে, অনেক আগে শোনা যায় এই চরটা নাকি আগে একসাথে ছিল, খড়িবোনার সাথে ছিল। তারপর পদ্মা নদীর ভাঙনে এই চরটা ডিভাইডেড হয়ে যায়, তাই তো? ও আচ্ছা, এই হচ্ছে আপনাদের যখন থেকে ডিভাইডেড হয়ে গেছে আপনাদের জীবনের দুর্দশাও শুরু হয়ে গেছে। তো আমি বুঝতে পারলাম, আমি নিজে এসেছি, আমি নিজে বুঝতে পারছি যে এরকম অবস্থা। আচ্ছা কাকু, এই আপনি যে সময় প্রথম থেকে যে সময় ইয়েতে এসছেন এই জায়গায় কি আগে এরকম ছিল না জঙ্গল ছিল? না, এরকম ছিল, ফাঁকা। এরকম ফাঁকা ছিল আর নাকি মানে ভীষণ বালি, যেটা এখনো আছে? বালিতে আমরা এসব বাড়ি করেছিলাম। মানে বালিতে বাড়ি করেছিলেন? আচ্ছা, তখন কোনো পশু পাখি বা এই যে এখনো কোনো পশু পাখি সাপ কোপের কি উদ্ভব হয় কিছু? হ্যাঁ, সাপ আছে। হ্যাঁ দাদা, এখানে আপনার সাপের জন্য? মানে কি সাপ সেটা? চন্দ্রবড়া, খরিশ। আচ্ছা, খবিশ শুয়োর নাকি বুনো শুয়োরে খুব? খবিশ তো মাঠকে সব ওটা নষ্ট করে, মানে সব খুঁড়ে খুঁড়ে নষ্ট করে দিয়েছে। মানে মানুষকেও কি আক্রমণ করে নাকি? এই তো 2 দিন আজ কদিন 1 সপ্তাহ মনে হয় হলো একজনকে খাম করে দিয়েছে। খাম মানে জখম? মানে মারা গেছে? না, মারা যায়নি, কিন্তু তার অবস্থা খারাপ হয়ে গেছে। অবস্থা খুব খারাপ, হাসপাতাল নিয়ে গেছে। মানে বুনো শুয়োরে? বুনো শুয়োরে। কি অবস্থা! আর হাসপাতাল তো এখান থেকে অনেক দূর। মানে এরকম তো হয়, তার মানে আপনাদের এখানে মানুষ রোগী নিয়ে যেতে যেতে মারাও যায়? মারা যায়। কি অবস্থা দেখুন, কোন এক গ্রাম। দাদা, আপনি কি কাজ করেন? আমি বাইরে কাজ করি। মানে বাইরে ছাড়া তো উপায়ও নেই, এখানে তো কোনো কাজও নেই? কাজও নেই। কি বাবা, কাজ করে আপনার তার মানে যে পরবর্তী জেনারেশন বা পরবর্তী ছেলে মেয়ে, তাদেরও তো কোনো সুযোগ সুবিধা নেই? তাদেরও তো ভবিষ্যৎ একদম শেষ। কি অবস্থা দেখুন। এই একটা দাদা, মানে এরকম এই এক প্রজন্ম, তার পরের প্রজন্ম এই দাদারা, এবং তারও যে পরের প্রজন্ম, সেই পরের প্রজন্ম পর্যন্ত এই যে সিচুয়েশান তার ভুক্তভোগী। দাদারাই জানে না যে দাদাদের পরবর্তী প্রজন্ম মানে তার ছেলে মেয়েরা, তাদের কি ভবিষ্যৎ হবে মানে এই চরের মধ্যে থেকে। আর তাদের আর্থিক দুর্বলতা এমনই যে তার মানে পয়সাও নেই। জুনিয়র স্কুলটা আছে, হ্যাঁ, মাস্টার টাকা দিয়ে পড়ায়। ও আচ্ছা। একটা মাস্টার আছে এই জুনিয়র হাই স্কুল, তোমার 4-5 পর্যন্ত। আর এমনি হাই স্কুলে তো মনে হয় নদীর ওপারে যেতে হয়। এখানে মিড ডে মিল বেছে এই মেয়ে ছেলে 2-3টা পড়ায়। মানে মিড ডে মিল দেওয়া হয় না? হ্যাঁ, মিড ডে মিল যা দেয় ওই ছেলে পিলাকে দেয় না। আচ্ছা আচ্ছা। কিছু দেয়। আর নাকি ছাত্রই নাকি হয় না এখানে? ছাত্র একেবারে কটা, মানে গুনে কটা হবে ছাত্র স্কুলে? 30-35। মানে আপনাদের এই গ্রামে কত লোক আছে বাচ্চা কাচ্চা? অনেক, 5-10 হাজার বাচ্চা কাচ্চা আছে। তা মাত্র 30টা ছাত্র স্কুলে, কেউ যায় না? স্কুল যায় 5টারই তো থাকে না। কি অবস্থা! একটা আসে তো একটাই থাকে না। দেখুন এই জায়গাকারের পরিস্থিতি। অ্যাকচুয়ালি এই কারণেই বলছি যে এই যে দুর্গম পথ, এই দুর্গম পথ থেকে যে স্বাস্থ্য সেবা কেন্দ্রের যে সেবিকা বা আশাকর্মী যারা আছেন, তারা ঠিকঠাক কি আসেন? আশাকর্মীগুলো যাওয়া আসা করে, আশাকর্মীগুলো যাওয়া আসা করে, যেহেতু স্বাস্থ্যের একটা ব্যাপার।
আর তা বাদে বিশেষ করে যে শিক্ষার ব্যাপারটা সেটা কিন্তু এই গ্রামে একেবারে নেই, একেবারে সার নাই। শেষ। মানে কি পরিস্থিতি এই গ্রামের মানুষের, মানে কতটা চারিদিক থেকে তারা মানে নিপীড়িত। 1200 ছাত্র যায় পড়তে, মানে এখান থেকে নৌকা পার হয়ে 1200 ছাত্র পাশে যায়, প্রাইভেট বলেন, হাই স্কুল বলেন, আর সবকিছু। আর এখানে মানে আপনাদের এই দ্বীপের ভবিষ্যৎ টিকে আছে ওই পাড়ের উপরে, হ্যাঁ মানে হাট বাজার সমস্ত কিছু ওই পাশে, সব উপরে সব উপরে। এই রাস্তায় এক হাঁটু জল দিয়ে ছাত্র একটা যেতে পারে না। হ্যাঁ, এই তো আমি পাশ দিয়ে এই লোকের ওই লোকের বাড়ি ঘর দিয়ে আমি আসছি। একটা রাস্তা দিয়ে একটা যে রুগী নিয়ে যাবে তা খাটে করে নিয়ে যেতে হবে, খাটের উপরে ইয়ে করে, ঘাড়ে করে, কাঁধাই করে। কি অবস্থা দেখুন। আমাদের গ্রামের রাস্তায় নেই। দাদা, আপনাদের গ্রাম, আপনি তো বাইরে কাজ করেন, একটা কথা বলছি যে বাইরে কাজ করেন এবং আপনাদের গ্রাম মানে বাইরে বিশেষ করে কলকাতা বা সেই জায়গা থেকে আপনাদের এই গ্রাম কত বছর পিছিয়ে? অনেক অনেক, প্রায় 100 বছর, অনেক পিছিয়ে। বাইরে আমরা কাজ করি, রাস্তাঘাট একদম চিকন টলটলে রাস্তা, শুধু রাস্তাঘাট না, বিভিন্ন দোকানপাট, পরিষেবা, হাট বাজার, ওষুধের জিনিসপত্র, মেডিসিনের ওষুধ একদম। আর এখানে আপনার যদি ঝট করে কারোর কিছু হয়, আপনারা ওই ছোটখাটো একটা ডাক্তার আছে এই গ্রামে। আচ্ছা, এই গ্রামে তো ওই একটাই মনে হয় হিন্দু পরিবার, ওই যে যেটা ডাক্তার, ওই ফেলুর মোড় বলে, মানে দুটো আছে এখানে, দুটো তিনটে আছে, এবার দুটো তিনটে হিন্দু পরিবার রয়েছে, আর তার মধ্যে একটা আছে ডাক্তার, ওই যে ওই ডাক্তার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর নিচে আছে ওই সাইডের দিকে। একটা কি গ্রাম দাদা তা আপনার? আচ্ছা, এই গ্রামের জন্য মানে আপনার কি মনে হয় বলুন একটু, মানে এই যে যেখানে আপনার জন্মস্থান, যেখান থেকে আপনি ছোটবেলায় বেড়ে উঠেছেন, মানে এই গ্রামে থেকে আপনার কি এতদিনকারের যে অনুভূতিটা কি হলো? কিচ্ছু নেই মানে এখানে গ্রামে পড়াশোনা ছাত্র আমার 5 বছর 6 বছরকার ছেলে হয়ে গেল, আজ পর্যন্ত মানে কোনো 2-3 বছর এখানে ভর্তি করেছে, কোনো পড়ার কোনো কিছু শিখতে পারে না। প্রাইভেট দিই তাও আপনার ছেলেকেও পড়াতে পারেননি? মানে এরকম যে এই গ্রামের থেকে মৃত্যু ভালো, এরকম একটা ব্যাপার, যে মৃত্যুমুখী গ্রাম, এরকম পড়ার কোনো মানে কিচ্ছুই নেই। এত পরিবেশ আগে যেভাবে 5 অবধি পড়েছিল, যে ছাত্রগুলো আগের 5 অবধি পড়েছে, এখনকার মনে হয় 10-এ মাধ্যমিক দেওয়া ছাত্র মনে হয় ওর কাছে ফেল, মানে নামও লিখতে পারবে না, লিখতে পারবে না, 5-এ পড়ে নাম লিখতে পারবে না, নাম লিখতে পারবে না। মানে শিক্ষার কি হার এই জায়গায়, কতটা অবস্থা খারাপ দেখুন। আবার চলে আসলাম এই যে এখান থেকে গিয়ে, আবার বুঝতে পারছেন এরকম জলমগ্ন, কিন্তু যে সময় জল থাকে না সে সময় এই রাস্তায় কিন্তু পুরো হাঁটু সমান ধুলো থাকে। আমি অনেক আগে একবার এসেছিলাম, যদি আপনারা চান তো ডিসক্রিপশানে গিয়ে চেক করে আসবেন, ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, যে বর্ষাবিহীন সময় এই জায়গাটার অবস্থাটা কেমন থাকে। সামনে ভীষণ বড় একটা স্কুল দেখতে পাচ্ছেন, স্কুলের বিল্ডিংটা কিন্তু অনেক বড়, আর সামনে এই সমস্ত গ্রামবাসীর মানুষেরা তারা পাট জাগ দিয়েছেন। তো এই যে স্কুল, এই স্কুলের কিন্তু মাস্টার একটা, একেবারে বাচ্চা গুণে বলা যাবে যে কটা বাচ্চা, মানে কতটা এই জায়গার যে শিক্ষা ব্যবস্থা সেটা কতটা কমজোরি এখানকারের বাচ্চা কাচ্চা। এবার মানে আমি দেখাচ্ছি এবং শোনাচ্ছি আপনাদেরকে আমি শুনে। আচ্ছা দাদা, এই যে আপনারা মানে কোন পর্যন্ত পড়াশোনা করতে পেরেছেন দাদা? আমরা এখানে ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া হয় এখানে। আর এরপর ওই নদী পার হয়ে আখরিগঞ্জ হাই স্কুল আছে। আখরিগঞ্জ, হ্যাঁ, ওটাই মাধ্যমিক অবধি আছে। আচ্ছা, আপনাদের এই যে পরবর্তী প্রজন্ম, যে সমস্ত বাচ্চা কাচ্চারা, আপনাদের এই গ্রামে তো শিক্ষার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, খারাপ। মানে কি হবে তাহলে এদের পরবর্তী প্রজন্ম আর কিছু হবে না। মানে আপনাদেরও যেরকম হয়েছে অবস্থা, মানে বাইরে কাজে যেতে হয়, তাই তো? আপনাদের তো সবাই বাইরে কাজে যায় বেশিরভাগ, সবাই বাইরে কাজ করে। আর এই বন্যার এই সব সময়, যে সময় জল টল ঢুকে যায়, তখন আপনাদের এই গ্রামে তো কোনো মানে আশ্রয় কেন্দ্রও নেই যে সব গ্রামের মানুষ ঢুকবে। কিছু মানুষ তো এখানে থাকে নাকি? স্কুলে ওইটা সরকার ফ্ল্যাট সেন্টার করে রেখেছে, স্কুলের পাশে, মানে স্কুলের পাশের ওই ছোট্ট একটু, তো পুরো গ্রাম তো ধরবে না মনে হয় না? না, ধরবে না। কি অবস্থা দেখুন, এই গ্রাম মানে কতটা অসহায়। এই গ্রাম সীমান্তের শেষ যে গ্রাম নির্মলচর, আপনাদের এখানে তো মনে হয় এই টোটাল নির্মলচরে 23টা মতো গ্রাম আছে খুব সম্ভবত। হ্যাঁ, 23টা মতো গ্রাম আছে। আচ্ছা, আপনি ভালো আছেন? আপনার এই চরের একটু অভিজ্ঞতা বলেন, আপনি তো পুরনো মানুষ। চরের আপনাদের এই চরের যে কি কঠিন জীবন, আপনি তো তার প্রত্যক্ষদর্শী। ধরেন বন্যায় লেখা ফসল ডুবলো, আবার কলাই মোটামুটি আবার ফেলা ছিল, কলাই ডুবলো। চরের সমস্যা খুব কঠিন, দুর্যোগ, মানে অস্থায়ী জায়গা, কেউ সরকার খোঁজ নেয় না। এটা তো একদম ঠিক। আচ্ছা, আপনাদের এখানে নাকি সবারই এই যে মাসে একটা টাকা, বছরে একটা টাকা দিয়ে থাকতে হয়, খাজনা বা কিছু এরকম একটা, সব মানুষেরই তাই? সমস্ত জমি জমার জন্যই দিতে হয়? হ্যাঁ। বসত বাড়ির জন্যও তাই? হ্যাঁ।
ও আচ্ছা, কতটা নিপীড়িত। আচ্ছা, আপনাদের এই যে আপনার তো এখানে মানে যে সময় আপনাদের আসল যে জায়গাটা সেটা কি জলে গঙ্গা পদ্মার জলে কি সেই বাড়ি টাড়ি ভেঙে গেছিল? হ্যাঁ, পদ্মার জলে আমাদের বাড়ি ঘর 1 ফারালায় 3 ফারা ভেঙেছে। 3বার ভেঙেছে? 3বার ভেঙেছে। তারপর এই জায়গায় আপনারা উঠে আসেন? এখানে কোন রকম, তাও পরের জমি, লোকের জমি, ওই পরের জমি কখন থাকতে দিব কখন দিব না বলছে, মানে এইসব জমি যা বসত আছে কেউ একটু কিনেছে, প্রতিটা লোকের পরের জমিতেই বসবাস, এটা জীবনযাপন হয়। আপনারা তো ভারতের একটা বিচ্ছিন্ন এক দ্বীপে একেবারে শেষে, মানে আপনাদের এখানকার জীবনধারা আমাদের সারা ভারতবর্ষের অনেক মানুষ হয়তো জানেই না যে এরকম জায়গায় এরকম পরিস্থিতিতে বসবাস হচ্ছে আপনাদের, যেরকম কঠিন পরিস্থিতি, যেখানে সব থেকে বড় বিষয় মানে শিক্ষার যে আলো যেখানে প্রায় না পৌঁছানোর মতো, তাই না? যে শিক্ষার জন্য আপনিও নিজে ভুক্তভোগী, যে বেশি শিক্ষা গ্রহণ করতে পারেননি বলে হয়তো বাইরে কাজে যেতে হয়। কোনো আর মাস্টার স্কুল আছে, মাস্টার নাই, ধরেন মাস্টার আছে তো ছাত্র নাই। কি অবস্থা দেখুন, এইভাবে মাস্টার না থাকলে ছাত্র কিভাবে আসবে? আচ্ছা, আপনাদের তো এবং এই যে শরীর টরীর খারাপ হলে কোনো কিছু হলে তো এখানে তো সেরকম ভালো চিকিৎসালয় বা কিছু নেই, ডাক্তারখানা, মানে হাতুড়ি ডাক্তার দেখাতে হয় গ্রামগঞ্জের, তারপর আখড়িগঞ্জ বা বহরমপুর বা কলকাতা যায় না, তো এখানে নিয়ে ইন্তেকাল করে। মানে যদি কারো যদি অর্থবল বেশি থাকে, মানে টাকা পয়সা, তবে সে কলকাতায় ট্রান্সফার হলে নিয়ে যেতে পারে, না হলে এই জায়গায় ভুক্তভোগী হয়ে মারা যায়। এরকম কি অবস্থা দেখুন, কোন গ্রাম। অ্যাকচুয়ালি এই গ্রামটা আমি প্রায় 2 বছর আগে একবার এক্সপ্লোর করেছিলাম, তখন অবশ্যই এই বন্যাকালীন পরিস্থিতি ছিল না তখন। হ্যাঁ, তখন আমি 2 বছর আগে এসেছি আর এখনও আসলাম, তার থেকে আরও বেশি ডাউনগ্রেড হয়েছে। মানে অন্যান্য জায়গায় কি হয়, 1 বছর 1.5 বছর পর গেলে কিছুটা উন্নতির শিখরে পৌঁছায়, কিন্তু সীমান্তের এই যে শেষ গ্রাম নির্মলচর, এখানেই একমাত্র আমি এসে দেখতে পারছি আরও বেশি ভেঙে চুরে যাচ্ছে, বাড়িঘর বেঁকে রয়েছে, মানে আরও বেশি খারাপ হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা আরও সংকীর্ণ হয়ে গেছে। কি এই গ্রাম! তো আপনাদেরকে সমস্তটা ঘুরিয়ে দেখালাম। কেমন লেগেছে আপনাদের কাছে সীমান্তের সর্ববৃহৎ সর্বশেষ যে আইল্যান্ড নির্মলচর, সেখানকারের তাদের জীবনধারার একটা সংক্ষিপ্ত বিবরণ আজ আমার ভিডিওর মধ্যে আমি তুলে ধরলাম। তো আপনারা বুঝতে পারলেন এখানকারের মানুষেরা কতটা অসহায়, এবং বাড়িগুলো দেখে আপনার মনে হবে যে প্রায় 30 থেকে 40 বছর আগেকারের যে কালচার, সেই কালচারের সাথে একটা মেলবন্ধন আপনারা করতে পারবেন। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ। তো আপনারা হয়তো বিভিন্ন জায়গার অনেক মানে সেকেন্ড হ্যান্ড মোবাইল আপনারা কিনতে চান, বিভিন্ন জায়গায় অথেন্টিক জায়গায়। তো আমি আজ আপনাদের কাছে এমন একটা জায়গায় নিয়ে আসছি যেটা হতে পারে আপনার সাধ্যের থেকেও আরও বেশি এক্সক্লুসিভ এবং কম দামের প্রাইসে আপনারা পেতে পারেন। আজ আমি এখান থেকে কিন্তু একটা ম্যাকবুক নিয়েছি, আর এই যে হচ্ছে ওনার দাদা দাঁড়িয়ে আছে, এখানে প্রচুর কালেকশন আছে। আর এমনও নয় যে আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন এক ভিডিওর মধ্যে অত দেওয়া সম্ভব না, এবং এমনও নয়, এনাদের পেজ রয়েছে, পেজ যেখানে দেখা যাচ্ছে এই পেজটাতে গিয়ে ফলো করবেন বা ডিসক্রিপশানে গিয়ে চেক করে আসবেন। পেজে প্রতিনিয়ত প্রতিদিন আপডেট ভিডিও আসে, এবং আপনাদের যদি কোনো মডেল আপকামিং দেখা গেলো চলে এসছে পছন্দ, বা যে কোনো ডিভাইস, এমনকি ম্যাকবুক, ল্যাপটপ রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বলবেন, আপনাদেরকে একদম ম্যানেজ করে দেওয়া হবে। 1-2 দিন সময় দেবেন। তবে আর একটা জিনিস, আপনারা বলা বলে যে এতটা দূর আপনাদের আসতে হবে, এখান থেকে কিন্তু আপনাদের রানাঘাট এবং পার্শ্ববর্তী একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে আপনাদের সমস্ত মাল ডেলিভারি করা হবে সেখানে গিয়ে, কিন্তু আপনাদের কিছুটা জায়গা হয়তো আসতে হবে। তো এই যে নাম্বারটা ডিসক্রিপশানে দেখা যাচ্ছে বা এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, এই নাম্বারটা আপনারা কল করবেন, এই পেজটাকে ফলো করে রাখবেন। এখানে প্রচুর আপকামিং আপডেট, এবং আপনাদের যেগুলো যারা মোবাইল ফোন কিনতে পারেন না, যে সমস্ত মানুষেরা, কারোর অ্যাপেলের ইচ্ছা থাকে, কারোর স্যামসাংয়ের একটা আলট্রা লেভেলের মডেলের ইচ্ছা থাকে, নিতে পারে না, তারা কিন্তু একদম অ্যাফোর্ডেবল প্রাইসে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের মানে কোয়ালিটি কিন্তু অসম, একেবারে টপ নচ, এবং নট এ সিঙ্গেল স্ক্র্যাচ। সেই কোয়ালিটি ছাড়া কিন্তু এই দাদা সব মানে মাল তুলেই না, এবং প্রত্যেকটা যে প্রোডাক্ট আছে তার প্রত্যেকটা ওয়ারেন্টি তো রয়েছে, সাথে একেবারে স্ক্র্যাচলেস কন্ডিশন এবং 5 দিনের টেস্টিং ওয়ারেন্টি, এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু আপনারা পাবেন যে কোনোটার 1 বছর ওয়ারেন্টি, কোনোটা বক্স প্যাক। যেহেতু অনেক প্রোডাক্ট এরকম রয়েছে যেগুলো বক্স প্যাক, আপনি নিজে ওপেন করবেন, কিন্তু একদম অ্যাফোর্ডেবল প্রাইসে, সিমও মানে ঢোকানো হয়নি এর মধ্যে। এরকম প্রচুর ফোন আছে, বেশিরভাগ সব 1 মাস কি 10 দিন, 2 দিন, 3 দিন এর মধ্যে পেয়ে যাবেন, একদম মানে একেবারে চ্যালেঞ্জিং দামে। আপনারা যত সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে সমস্ত সেকেন্ড হ্যান্ড মার্কেটিং আছে মোবাইলে, তাদের থেকে 500 টাকা কম হলেও পাবেন, তাই তো? আর ভিডিও দেখে আসলে এক্সট্রা কিছু এক্সট্রা গিফট একদম থাকবে। তো আপনারা কন্ট্যাক্ট করবেন, দাদাকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার, কন্ট্যাক্ট করুন এবং আপনাদের মনের ইচ্ছাটা আপনারা পূরণ করুন।